ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কেঁপে উঠল আরশি। কিন্তু কিছু বলতে বা করতে পারল না, কারণ তার হাত মুখ বাঁধা, এমনকি চোখটাও বাঁধা। আরশি ভাবতে লাগল ট্যাক্সিতে উঠার পরের ঘটনা। সে বাসার উদ্দেশ্যেই রওনা করেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আরশির মনে পড়ে তার মায়ের ওষুধ প্রায় শেষ। তাই সে একটা ওষুধের দোকানের সামনে ট্যাক্সি থামিয়ে ওষুধ নিতে নামে। কিন্তু দোকানে যাওয়ার পূর্বেই তাকে কিডন্যাপ করা হয়। একটা চলন্ত গাড়ি চোখের পলকে তাকে উঠিয়ে নেয়, আর গাড়িতে উঠিয়েই চোখ মুখ বেঁধে ফেলে। কেউ একজন ধীরে ধীরে আরশির মুখের বাঁধন খুলে দেওয়ায় ভাবনা থেকে বেরিয়ে আসে আরশি। সামনের মানুষটা কাছাকাছি থাকায় পরিচিত একটা ঘ্রাণ পায় সে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায়, এমপি সাহেব। থেমে যায় সামনের মানুষটার হাত। কয়েক সেকেন্ড থমকে থেকে সামনের মানুষটা আরশির চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ চোখ বাঁধা থাকায় প্রথম কয়েক সেকেন্ড কিছুই দেখতে পেল না আরশি। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হল তার। নিজের খুব কাছে পরিচিত একটা মুখ আবিষ্কার করল আরশি। তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আবরারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গলা ঝাড়ল আরশি। চোখ সরিয়ে নিল আবরার। ধীরে ধীরে আরশির হাতের বাঁধন খুলে দিতে লাগল। আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, এমপি সাহেব, আপনি আবার আমাকে কিডন্যাপ করিয়েছেন? আবরার মনোযোগ দিয়ে দড়ির গিট খুলতে খুলতে বলল, হ্যাঁ করিয়েছি তো। আরশি আবরারের দিকে তাকিয়ে বলল, এসব করার মানে কি? আপনি বারবার কেন এমন করছেন? আজব তো। আবরার গিট খুলে দড়িটা ফেলে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছা হয়েছে তাই করিয়েছি কিডন্যাপ। আবার ইচ্ছা হলে আবার করাবো। তোমার কোনো সমস্যা? আরশি চোখ ছোট ছোট করে বলল, এই আপনি কি পাগল? শেষমেশ কিনা একজন পাবনা পলাতক লোককে এমপি বানানো হয়েছে। মানে আপনি আমাকে কিডন্যাপ করিয়ে এখন বলছেন আমার কি? আবরার কড়া চোখে তাকালো আরশির দিকে। আরশি ও সরু চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরারকে এখনো সেই অনুষ্ঠানে পরা পোশাকে দেখে আরশি ভাবল, লোকটা কি অনুষ্ঠান থেকে বের হয়েই আমাকে কিডন্যাপ করার পায়তারা করেছে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। তখন তো এমন ঢং করল যেন আমাকে চেনেই না। আবরার আরশিকে কড়া লুক দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরার বের হতেই পুরো রুমে চোখ বুলালো আরশি। আজকে সে আগের রুমে নেই। আজকের রুমটা সুন্দর। দেখে কোনো বাংলো বাড়ির বিশাল রুম মনে হচ্ছে। সম্পূর্ণ রুম দামি দামি জিনিস দিয়ে সাজানো। আরশিকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। 2 মিনিটের মাথায় আবার রুমে আসলো আবরার। এসে এক হাঁটু গেড়ে বসল আরশি সামনে। আরশি অবাক চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। ঠোঁটে আবরারের হাতের ছোঁয়া লাগতেই কেঁপে উঠল আরশি। সরে যেতে চাইলেও নড়ার শক্তি যেন হারিয়ে গেছে তার। আবরার আপন মনে কিছু একটা লাগাচ্ছে আরশির ঠোঁটের কোণে। আরশি বুঝল হয়তো কোনো ওষুধ লাগাচ্ছে আবরার। অনেক জোরে বাঁধার কারণে ঠোঁটের আশপাশ ব্যথা করছিল আরশির। আর এখন তো ওষুধ লেগে চিটমিট করছে। আবরারকে এত কাছ থেকে আর নিতে পারল না আরশি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। আরশির বন্ধ চোখের দিকে তাকিয়ে আলতো হাসল আবরার। ঠোঁটের কোণগুলোতে ভালোমতো ওষুধ লাগিয়ে হাতটা টেনে রাখল নিজের হাঁটুর উপর। আরশি ধপ করে চোখ খুলে ফেলল। আবরার এখন মনোযোগ দিয়ে আরশির হাতের লাল হওয়া জায়গাগুলোতে ওষুধ লাগাচ্ছে। সাথে ফুঁও দিচ্ছে যাতে না জ্বলে। অতিরিক্ত টাইট করে বাঁধার কারণে 2 হাতই লাল হয়ে আছে। 2 হাতই ছুলিয়ে ছুলিয়ে গিয়েছে। আরশি একদৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কেন যেন একটু ভয় লাগে না আবরারের কাছাকাছি থাকলে। এই তো কিছুক্ষণ আগে যখন তাকে কিডন্যাপ করা হয় তখন সে মনে মনে ভয় পাচ্ছিল, যদিও তা বাইরে প্রকাশ করেনি।
কিন্তু আবরারকে দেখা মাত্র সেই ভয় উধাও হয়ে গেছে। আরশির অদ্ভুত এক বিশ্বাস জন্মেছে আবরারের প্রতি। তার বিশ্বাস আবরার তার কোনোরকম কোনো ক্ষতি করতেই পারে না। আরশি নিজেও জানে না তার আবরারের প্রতি এই বিশ্বাসের কারণ কি। সে তো আবরারকে ভালোমতো চেনেও না। তবুও আবরার ওষুধ লাগানো শেষ করে আরশির দিকে তাকাতেই চোখাচোখি হল দুজনের। আরশি চোখে চোখ পড়ে যাওয়ায় অপ্রস্তুত হল। দৃষ্টি সরিয়ে এদিক ওদিক ফেরাতে লাগল। কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে আবরারকে বলল, নিজে ব্যথা দিয়ে আবার নিজেই ওষুধ লাগাচ্ছেন, ব্যাপারটা কেমন হল না? আবরার আরশির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে আঘাতও করব আমি আর ওষুধও লাগাবো আমি। এর মাঝে যদি অন্য কেউ ঢুকে পড়ে বা তোমাকে আঘাত করে তাহলে? আবরার কথা শেষ না করেই চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আরশি অবাক চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। মনে মনে চলছে আবরার কি বলতে চাইছিল। আবরারকে চোখ খুলতে দেখে আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বলছিলেন আপনি? কথা কেন শেষ করলেন না? আরও আর আমাকে আবার উঠিয়ে নিয়ে আসার কারণ কি? আবরার বাঁকা হেসে বলল, বাকিটা তোমার না শুনলেও চলবে। আর তোমাকে উঠিয়ে নিয়ে আসার কোনো কারণ নেই। বললাম না ইচ্ছা হয়েছে তাই। আর প্রথম দিন আমার সাথে যে বেয়াদবি করেছিলে মনে আছে তো? আরশি চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। আবরার হাই তুলে বলল, তোমাকে তো তার জন্য কোনো শাস্তিই দেইনি। ভেবে নাও এটাই তোমার শাস্তি। ইচ্ছা হলে তোমাকে আমার কাছে নিয়ে আসব, ইচ্ছা হলে কল দিব। তুমি বিরক্ত হবে কিন্তু কিন্তু কিছু করতে পারবে না। তোমাকে বিরক্ত হতে দেখে আমি শান্তি পাব। একবারে শাস্তি দিয়ে দিল তো কোনো মজাই পেতাম না। এভাবে শাস্তি দিয়ে মজা আছে। ইউনিক শাস্তি তোমার জন্য। অনলি ফর ইউ উমম। আরশি দাঁতে দাঁত চেপে বলল, সো সরি, একটুও ভয় পেলাম না। তবে বিরক্ত হচ্ছি, ট্রাস্ট মি। আবরার সরু চোখে তাকালো আরশির দিকে। বলল, তুমি অদ্ভুত একটা মেয়ে মিস, অদ্ভুত চোখওয়ালি। একেবারে তিতা করলা। মুখটা খুললেই করলার রস ঝরে ঝরে পড়ে। নিজের বান্ধবীর কাছ থেকে তো কিছু শিখতে পারো। কি সুইট মেয়েটা। আরশি ভেঙচি কেটে বলল, আমি তিতা করলাই? এতই যখন সুইট দরকার মুনকে নিয়ে আসলেই পারতেন। সে তো সুইট সাথে বিউটিফুলও। ভার্সিটিতে তো এমন ভান করলেন যেন আমাকে চেনেনই না। হুহ। আবরার বাঁকা হেসে আরশির দিকে ঝুঁকে বলল, আর ইউ জেলাস মিস, অদ্ভুত চোখওয়ালি? আবরার এভাবে ঝুঁকে আসায় হৃদস্পন্দন বেড়ে গেল আরশির। চেয়ারের সাথে একেবারে লেগে গেল সে। বলল, আমি কেন জেলাস হতে যাব? জেলাস হতে আমার বয়ই গেছে। আবরার হেসে দিল আরশির কথা বলার স্টাইল দেখে। আবরারকে হাসতে দেখে নাকের পাটা ফুলালো আরশি। গাল ফুলিয়ে বলল, আপনি জানেন আপনি একটা চরম লেভেলের অসভ্য লোক এমপি সাহেব। আবরার আরশির আরও কাছাকাছি যেতেই চোখ খিচে বন্ধ করে নিল আরশি। আবরার আলতো করে ফু দিয়ে আরশির মুখের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। আরশির মনে হচ্ছে তার দমটা এবার বন্ধই হয়ে যাবে। আবরার আরশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, আমি অসভ্যই মিস, অদ্ভুত চোখওয়ালি। সবার কাছে সভ্য হলেও তোমার কাছে না হয় অসভ্য হলাম। আবরারের গরম নিঃশ্বাস কানে ঘাড়ে আছড়ে পড়ায় শিউরে উঠল আরশি। বন্ধ চোখজোড়া খুলে হঠাৎ এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে দিল। হাঁটু গেড়ে বসে থাকার কারণে আরশির ধাক্কায় ফ্লোরে পড়ে গেল আবরার। যদিও ব্যথা লাগেনি, তবুও চোখ লাল করে আরশির দিকে তাকালো সে। রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি মিস, অদ্ভুত চোখওয়ালি? একদিন ধাক্কা মারো তো একদিন পেটে গুথা মারো। আমাকে আহত করার ইচ্ছা আছে নাকি তোমার?
আরশি চেয়ার থেকে দাঁড়িয়ে চোখ মুখ খিচে বলল, ওই লুচু এমপি ওই আপনি বারবার কাছে আসেন কেন? হ্যাঁ, আমি কি আপনার রেজিস্ট্রি করা বউ নাকি যে এভাবে কাছে আসেন? একদম কাছে আসবেন না, খবরদার। আবরার হাত ঝেড়ে উঠে দাঁড়াল, পকেটে হাত গুজে বলল, বউ তো না, তবে হতে কতক্ষণ? আমি চাইলে এখনই তোমাকে উঠিয়ে নিয়ে বিয়ে করতে পারি। তবে কথা হচ্ছে তোমার মতো তিতা করলাকে আমি বিয়ে করব না। আমার বউ তো হবে সুইট সুইট, একেবারে তোমার বান্ধবীর মতো। আরশি মুখ বাঁকিয়ে বলল, আমারও আপনাকে বিয়ে করতে বই গেছে। ভাবখানা এমন যেন আমাকে বিয়ে করতে চাইবেন আর আমি ড্যাং ড্যাং করে আপনার সাথে বিয়ে করে নিবহ। আবরার বাঁকা হেসে আরশির দিকে আগাতে আগাতে বলল, আমি চাইলে সব সম্ভব, বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি। আরশি আবরারকে আগাতে দেখে আবরারের দিকে আঙ্গুল তাক করে বলল, ওই আপনাকে না বলেছি কাছে আসবেন না? একদম কাছে আসবেন না, দূরে থাকুন না হলে। আবরার আরশিকে কথা শেষ করতে না দিয়েই বলল, না হলে কি করবে? আরশি আবরারের দিকে 2 কদম এগিয়ে গিয়ে হাতটা আবরারের মুখের কাছে নিয়ে বলল, এক ঘুষিতে আপনার এই সুন্দর থোবরাটা ভেঙে দিব। আর এই যে নখ দেখছেন, এটা আপনার চোখে গেঁথে দিব। আরশির এক্সপ্রেশন দেখে শব্দ করেই হেসে দিল আবরার। আবরারকে হাসতে দেখে রাগে ফুঁসে উঠল আরশি। আবরার হাসতে হাসতে 2 হাত উঁচু করে বলল, আমি কিন্তু অনেক ভয় পেয়েছি মিস অদ্ভুত চোখওয়ালি। হা হা হা। তো তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আরশি ভাব নিয়ে বলল, পারব না কেন? অবশ্যই পারব, কিন্তু আমার এখন আপনার সুন্দর থোবরাটা ফাটানোর মুড নেই। আমি বাড়ি যেতে চাই। কিছুটা চিন্তিত দেখালো আরশিকে। সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগল। আবরার সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করল, কিছু খুঁজছ? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার ব্যাগ কোথায়? আর এখন কয়টা বাজে? আবরার নিজের হাত ঘড়িতে সময় দেখে বলল, তোমার ব্যাগ গাড়িতে আছে, আর এখন রাত 8টা বাজে। আরশি তাড়া দিয়ে বলল, আমার বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। আরশি কথা শেষ করে দরজার দিকে যেতে নিলে তার হাত টেনে ধরল আবরার। আবরারের শীতল হাত আরশির হাত স্পর্শ করতেই কেঁপে উঠল আরশি। ঘাড় ঘুরিয়ে অদ্ভুত দৃষ্টিতে চাইল আবরারের দিকে। আবরার আরশির হাত ছেড়ে দিল, নরম গলায় বলল, তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে পৌঁছে দিব। এত রাতে একা যাওয়াটা ঠিক হবে না। আরশি সরাসরি নাকচ করে বলল, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারব। আপনার এত দয়া দেখাতে হবে না। দয়া দেখানোর থাকলে এভাবে একটা মেয়েকে কিডন্যাপ করে আনতেন না, তার সম্মানের কথা চিন্তা করতেন। আরশির কথায় চোয়াল শক্ত হয়ে গেল আবরারের। শক্ত কণ্ঠে বলল, তুমি আমার সাথে যাবে মানে আমার সাথেই যাবে, আর একটা কথাও শুনতে চাই না, না হলে এখানেই তোমাকে আটকে রেখে চলে যাব। তুমি আমার ভালো রূপ দেখেছ, খারাপ রূপটা দেখনি, আর আমি চাচ্ছি ও না আমার খারাপ রূপ তোমার সামনে আনতে। ভালো চাও তো টেরামি বাদ দিয়ে আমার কথা মেনে নাও। আরশি রাজি হল আবরারের সাথে যেতে। সে ভেবে দেখেছে আসলেই এখন একা যাওয়াটা তার জন্য ঠিক হবে না। সে কোথায় আছে তাও তো জানা নেই, তাই আবরারের সাথে যাওয়াটাই ঠিক হবে। গাড়িতে বসে আছে আবরার আর আরশি। আবরার মনোযোগ দিয়ে নিজের ফোনে কিছু একটা করছে, একবারও আরশির দিকে তাকাচ্ছে না, আর না কোনো কথা বলছে। সামনে ড্রাইভার আর আবরারের হেডগার্ড বসে আছে। আরশি সমানে উসখুস করছে। আবরার কি তার কথায় কষ্ট পেল নাকি? না হলে আগের দিন তো এত চুপচাপ ছিল না। আরশি আর চোখে তাকালো আবরারের দিকে। মনে মনে বলতে লাগল, আচ্ছা এমপি সাহেব কি আমাকে পছন্দ করেন? তার কথা বার্তায়
আমার প্রতি করা আচার আচরণে কেন যেন মনে হয় উনি আমাকে পছন্দ করেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? কোথায় উনি আর কোথায় আমি? উনার সাথে তো আমার কোনো দিক দিয়েই মিলে না। আচ্ছা, এমন নয়তো উনি এসব ইচ্ছা করে করছেন যাতে আমি উনার প্রতি দুর্বল হয়ে পড়ি? হ্যাঁ, এমনও তো হতে পারে উনি আমাকে নিজের প্রেমের জালে ফেলে প্রথম দিনের অপমানের প্রতিশোধ নিতে চাইছেন। হতেই পারে আরশি। এসব প্রেম পীড়িতির চিন্তা বাদ দে। এটা উনার কোনো চালও হতে পারে। আমাকে সাবধানে থাকতে হবে উনার থেকে। এসব বড়লোকদের কাজই এটা, মেয়েদের মন নিয়ে খেলা। আরশির ভাবনার মাঝে আবরার বলে উঠল, আমার মতো বিরক্তিকর মানুষের দিকে এত তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যেতে পারো। আরশি চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। আবরারের চোখ এখনো ফোনেই আটকে আছে। আরশি লজ্জা পেল এটা ভেবে যে আবরার তাকে লক্ষ্য করেছে। আবরার এবার আরশির দিকে তাকিয়ে বলল, তোমার বাড়ি এসে গেছে। আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখল আসলেই তার বাড়ি এসে গেছে। অথচ সে আবরারকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি। এটা ভেবে আরও লজ্জা পেল আরশি। লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনমিন করে বলল, ধন্যবাদ। আবরার যেন শুনেও শুনল না, আবার নিজের ফোনে মুখ গুজল। আরশির না চাইতেও খারাপ লাগল আবরারের ব্যবহারে। সে ধীর পায়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটা শুরু করল। আবরার ফোন থেকে চোখ উঠিয়ে উইন্ডো দিয়ে আরশির যাওয়ার পানে তাকিয়ে রইল। আরশি বাসায় প্রবেশ করতেই আবরার নিজের হেডগার্ডকে উদ্দেশ্য করে বলল, গার্ড আরও বাড়িয়ে দাও। আমি চাই না আরশি জানুক তার লাইফ রিস্কে আছে। আজ যা হলো তা যেন দ্বিতীয়বার না হয়। আমাদের আরও সাবধান হতে হবে। আর গার্ড এমনভাবে দিবে যেন আরশি টের না পায় তাকে কেউ পাহারা দিচ্ছে। সে যেন স্বাধীনভাবে চলাচল করতে পারে। গার্ড আবরারের কথায় মাথা নাড়াল। মিনমিন করে বলল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? আবরার অনুমতি দিতেই হেডগার্ড জিজ্ঞাসা করল, স্যার, এই প্রথম ফ্যামিলি বাদে অন্য কাউকে নিয়ে আপনাকে এত চিন্তিত হতে দেখলাম। উনি কি আপনার স্পেশাল কেউ? আবরার গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে বলল, আমি জানি না সে আমার জন্য স্পেশাল কেউ কিনা, তবে তার কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারব না। কেন পারব না এর কারণ ও আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, আমার কারণেই ওর লাইফ রিস্কে পড়েছে। তাই ওকে রক্ষা করা আমার দায়িত্ব। যাক, এসব বাদ দাও। সবাইকে কি গোডাউনে আনা হয়েছে? গার্ড হ্যাঁ বোধক মাথা নাড়াল। আবরার বলল, গাড়ি গোডাউনে নিয়ে চলো। আমার সেই শত্রুকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে। গাড়ি চলতে লাগল গোডাউনের দিকে। আবরার চোখ বন্ধ করে ভাবতে লাগল আজকের ঘটনা। রেস্টুরেন্টের সামনে ঘটা ঘটনার পর থেকেই আবরার আরশির আগে পিছে গার্ড লাগিয়ে রেখেছিল। আবরার বুঝতে পেরেছিল সেই অজানা শত্রু আরশিকে তার কাছের কেউ ভেবে অ্যাটাক করতে পারে। আর যা ভেবেছিল আজ তাই হল। আবরারের শত্রু লোক লাগিয়ে আরশিকে কিডন্যাপ করাই। আবরারের গার্ড আবরারকে এই ব্যাপারে জানালে আবরার গার্ডদের বলে আরশিকে ওদের কাছ থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে আসতে। কারণ আবরার চায় না আরশি জানুক তার লাইফ বিপদে আছে। আবরারের গার্ডরা আরশিকে বাঁচিয়ে আবরারের কথা মতো তার কাছে নিয়ে যায়। তবে তারা সাবধানতার সাথে কাজটা করেছে যাতে আরশি কিছু টের না পায়। আরশি ভাবে আবরারই তাকে কিডন্যাপ করিয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবরার গাড়ি গোডাউনের সামনে এসে থামতেই নেমে পড়ে সে। শত্রু সম্পর্কে কিছু জানার আশায় পা বাড়ায় গোডাউনের দিকে। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আবরার। তার সামনে ফ্লোরে বসানো হয়েছে সেই ড্রাইভারকে যে আবরারের গাড়ি ধাক্কা মেরেছিল। কিছুটা দূরে বসিয়ে রাখা হয়েছে আরশিকে কিডন্যাপ করা লোকগুলোকে। আবরারের গার্ডরা তাদের ধরে নিয়ে এসেছে। মধ্যবয়স্ক ড্রাইভার লোকটা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার বাঁকা হেসে লোকটাকে বলল, কি হলো?
এটাই ভাবছিস তো এত জলদি তোর খোঁজ কি করে পেলাম? তুই হয়তো ভাবতেও পারিস নি এত জলদি ধরা খেয়ে যাবি। চল তোকে জানিয়েই দেই কিভাবে এত জলদি তোকে খুঁজে পেলাম। কেউ একজন আমাকে তোর ট্রাকের নাম্বার দিয়েছিল, তাই তো এত জলদি তোর খোঁজ পেয়ে গেলাম। আর কিছু সময় গেলে তো তুই গা ঢাকা দিতি। যাই হোক, এখন যা যা জানিস সত্যি সত্যি বলে দিবি, তাহলে শাস্তি কিছুটা কম হবে, আর না হলে সোজা উপরে পাঠিয়ে দিব। তো বলকে তোকে আমাকে মারার অর্ডার দিয়েছিল? ড্রাইভার লোকটার নাম হাসেম মিয়া। হাসেম মিয়া এই শীতেও দরদর করে ঘামছে ভয়, কিন্তু মুখ দিয়ে একটা টু শব্দও করছে না। রাগ লাগলো আবরারের। হাসেম মিয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলবি নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে? ভয়ে থর থর করে কাঁপছে হাসেম মিয়া। এবারও কিছু না বলায় কপালের রগ ফুলে উঠল আবরারের। একটা লোহার রড দিয়ে বেধড়ক মারতে লাগল হাসেম মিয়াকে। আবরারকে এমন উদ্ভ্রান্তের ন্যায় মারতে দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল আরশিকে কিডন্যাপ করা লোকগুলোর। 2 মিনিট মার খেতেই মুখ খুলল হাসেম মিয়া। ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, আর মারবেন না আমাকে স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কইরা দেন স্যার। আবরার রড ঘুরাতে ঘুরাতে বলল, তাহলে বলকে তোকে আমাকে মারার অর্ডার দিয়েছে? হাসেম মিয়া ব্যথায় ভয় কাঁদতে কাঁদতে বলল, সে বলেছে তার ব্যাপারে কাউকে কিছু জানালে আমার ফ্যামিলির ক্ষতি করবে। আবরার রড ফেলে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, যা জানিস সবটা বলে দে, তোর ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। হাসেম একটা শুকনো ঢোক গিলে বলল, বসকে কখনো দেখিনি আমি, আর তার নামও জানি না, উনার সাথে ফোনেই কথা হয়েছে প্রতিবার। আবরার ক্ষিপ্ত কণ্ঠে বলল, হোয়াট? একজন লোকের হয়ে কাজ করছিস অথচ তাকে দেখিসনি কখনো আর তার নামও জানিস না? তাহলে তাকে খুঁজে পাওয়ার রাস্তা কি? হাসেম কাপা কাপা গলায় বলল, আমার মোবাইলে একটা নাম্বার আছে, তবে সেই নাম্বারটা তার কিনা আমার জানা নেই। আর আমার জানামতে তার ডান হাত কাল্লু নামের একজন। কাল্লুর একটা ছবি আছে আমার ফোনে আর তার নাম্বারও। বসের সাথে আমার যোগাযোগ কাল্লুই করিয়ে দিয়েছে। জানি না সে আমার খোঁজ কোথা থেকে পেল। আবরার শীতল কণ্ঠে হাসেমকে জিজ্ঞাসা করল, এই বসের কথা এর আগে কাকে কাকে খুন করেছিস? হাসেম ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, একটা। আমি আগে খুন করতাম না, কিন্তু হুট করে 5 বছর আগে কাল্লু আসে আমার কাছে, আমাকে বলে একজনকে খুন করতে হবে। আমি ভয় পেয়ে যাই, রাজি হই না, কিন্তু পরে সে আমাকে বলে খুনটা করলে আমাকে 2 লক্ষ টাকা দেয়া হবে। এতগুলো টাকা পাবার লোভে রাজি হয়ে যাই আমি। আমার জীবনের প্রথম খুন করি। লোকটা পেশায় একজন সাংবাদিক ছিল। হয়তো বসের গোপন কোনো বিষয় সে জেনে গিয়েছিল, তাই তাকে মারার অর্ডার দেয়া হয়। আমি তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাই, লোকটা মারা যায়। এরপর এত বছর কাল্লু বা বসের কোনো খোঁজ ছিল না। যেই দিন আপনি একা রেস্টুরেন্টে গিয়েছিলেন সেই দিন সকালে কাল্লু আমার কাছে আসে। আবারও আমাকে অনেক টাকা দেওয়ার লোভ দেখায়। আপনাকে মারতে পারলে আমাকে অনেক টাকা দেয়া হবে। আমি আবারও লোভে পড়ে রাজি হয়ে যাই। কাল্লু আমাকে জানিয়েছিল বস কতটা ভয়ঙ্কর, কাজ না হলে সে আমাকে মেরে ফেলতে পারে, আর আমি যদি তার ব্যাপারে কাউকে কিছু বলি তাহলে আমার পরিবারের ক্ষতি করবে। তবুও আমি টাকার লোভে এসব কিছু ভাবিনি, তাদের কথা মেনে নিয়েছি। কথা শেষ করে কাঁদতে লাগল হাসেম মিয়া। আবরার এবার গিয়ে দাঁড়ালো আরশিকে কিডন্যাপ করা লোকগুলোর সামনে। আবরার ওদের সামনে দাঁড়িয়ে বাঁকা হাসতেই ওদের মধ্যে একজন গড়গড় করে বলতে লাগল, স্যার স্যার আমরা খুনি নই, আমাদের কাজ চুরি ছিনতাই করা। আমাদেরও কাল্লু হায়ার করেছে কিডন্যাপ করার জন্য। আমাদের অনেক টাকা দেওয়ার কথা ছিল,
আমরাও লোভে পড়ে কাজটা করেছি। আমার ফোনেও কাল্লুর নাম্বার আছে। স্যার, স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার। আর কখনো এসব করব না। আবরার নিজের লোকেদের কাছ থেকে হাসেম মিয়া আর ওই ছেলের ফোনটা নিল। ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে সবটা জেনে শিওর হয়ে নিল। সে দেখল দুই ফোনে কাল্লুর নাম্বার একই। আবরার তার এক লোককে কাল্লুর ছবি আর নাম্বারগুলো দিয়ে বলল খোঁজ নিতে। গোডাউন থেকে বেরিয়ে যাওয়ার আগে সে তার গার্ডদের উদ্দেশ্য করে বলল, এদের একটু খাতির যত্ন করবে। বুঝতে পারছ নিশ্চয় কি করতে বলছি? 2 মাসের আগে যেন বিছানা ছেড়ে উঠতে না পারে। আর আমি না বলা পর্যন্ত কাকপক্ষীও যেন ওদের হদিস না পায়। সো বি কেয়ারফুল। আবরার বেরিয়ে আসলো গোডাউন থেকে। গাড়িতে বসে ভাবতে লাগলো আর আরশির সামনে পড়বে না সে। আড়াল থেকেই তাকে সেভ করে যাবে। ভাগ্যে যদি লেখা থাকে তাহলে তাদের আবার দেখা হবে। এসব ভাবতে ভাবতে আবরারের চোখ গেল নিজের পায়ের দিকে। গাড়ির হালকা আলোয় চকচকে কিছু একটা দেখতে পেল সে। আবরার হালকা ঝুঁকে সেই জিনিসটাকে তুলল। একটু ভালোভাবে দেখেই বুঝতে পারল এটা একটা লকেট। বেশ পুরনো। এমন ডিজাইন এখন আর তেমন দেখা যায় না। অদ্ভুত সুন্দর কারুকাজ করা লকেটটায়। আবরার লকেটটা দেখতে দেখতে ভাবতে লাগল এই লকেট তার গাড়িতে কি করে আসলো। পরক্ষণেই আবরারের মাথায় আসলো আরশির কথা। সে মনে মনে ভাবতে লাগল, এটা মিস অদ্ভুত চোখওয়ালির নয় তো? আজ আমার গাড়িতে মিস অদ্ভুত চোখওয়ালি ছাড়া আর কেউ ওঠেনি। এমনকি বাবাই ও আজ আলাদা গাড়িতে করে ভার্সিটি গিয়েছিল। তার মানে এটা মিস অদ্ভুত চোখওয়ালির। লকেটটা আরশির ভেবেই আবরারের ঠোঁটের কোণে চমৎকার এক হাসির রেখা দেখা দিল। সে আপন মনে বিড়বিড় করে বলল, আমার মন বলছে আমাদের আবার দেখা হবে মিস অদ্ভুত চোখওয়ালি। ভাগ্য আমাদের আবার দেখা করাবে এবং তা অতি শীঘ্রই দেখে নিও। আবরার মুচকি হেসে আরশির লকেটটা যত্ন সহকারে নিজের কোটের বুক পকেটে রেখে দিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছিল আরশি। হঠাৎ তার চোখ গেল নিজের গলার দিকে। গলা ফাঁকা দেখে 2 হাতে মুখ চেপে ধরল আরশি। গা কাঁপছে তার। চোখ জলে টলমল করছে। আরশি কাঁপা কাঁপা গলায় বলল, আমার লকেট, আমার লকেট কোথায় গেল? আরশি সারা ঘর পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে বাইরের রাস্তা পর্যন্ত খুঁজল সে। কিন্তু লকেটের কোনো হদিস পেল না। চোখ ভর্তি জল নিয়ে ঘরে প্রবেশ করল আরশি। তাকে এমন আচরণ করতে দেখে তার পিছন পিছন দরজা পর্যন্ত এসেছিল রিফা। আরশি ঢুলু ঢুলু পায়ে ঘরে ঢুকতেই দরজা লাগিয়ে দিল রিফা। আরশি সহজে কারোর সামনে কাঁদে না। রিফা দেখেনি। সেই আরশির চোখে জল দেখে অস্থির হল রিফা। তারও চোখে পানি চলে আসল। আরশির সামনে এসে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপুমণি? কি খুঁজছ তুমি? আমাকে বলো আপুমণি, আমি খুঁজে এনে দিচ্ছি। আরশি অশ্রু ভর্তি চোখে রিফার দিকে তাকিয়ে বলল, আমি আমার বাবার দেয়া শেষ উপহার হারিয়ে ফেলেছি রিফা। আমি আব্বুকে দেয়া কথা রাখতে পারিনি। আমি একজন অযোগ্য সন্তান, আমি একজন অযোগ্য সন্তান। আরশি আর এক মুহূর্ত দাঁড়াল না। দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। রিফা অসহায় চোখে তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। তার চোখ দিয়েও টপটপ করে পানি পড়ছে। সে মনে মনে আফসোস করতে লাগল, ইস যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, তাহলে আমি ম্যাজিক করে এক নিমিষেই আপু মনির সব কষ্ট দূর করে দিতাম। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আরশি। অতিরিক্ত কান্নার কারণে চোখের পানি যেন ফুরিয়ে গেছে তার। শ্যামবর্ণের উজ্জ্বল চেহারাটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নিজের বাবার ছবি বুকে জড়িয়ে এক নাগারে ফুপাচ্ছে আরশি। আজ এতগুলো বছর পর আবার এত কাঁদল সে। নিজের বাবার ছবিতে হাত বুলাতে বুলাতে ফুপিয়ে উঠে আরশি। ভাঙা গলায় বলে,
আব্বু, আমি তোমার দেয়া উপহার হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি আমি আসলে ওটার যোগ্যই ছিলাম না। কথাটা বলেই আবার কেঁদে ফেলে আরশি। লকেটটা আরশির দাদির ছিল। তিনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন লকেটটা বানান। তার খুব শখ ছিল তার একটা মেয়ে হবে, কিন্তু তার কোনো মেয়ে হয়নি। আরশির বাবাকে উনি ভীষণ ভালোবাসতেন, কারণ তার ছেলেদের মধ্যে আরশির বাবার চরিত্র একেবারে অন্যরকম ছিল। এমনকি তিনি মৃত্যুর আগ পর্যন্ত আরশির বাবার কাছেই ছিলেন। আরশি নিজের বাবার মুখে শুনেছে তার দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি আরশিদের বাড়িতে থাকতেন। তিনি নাকি অন্য কোনো ছেলের বাড়িতে যেতেই চাইতেন না। এখন বুঝে আরশি তিনি কেন যেতে চাইতেন না। হয়তো উনার সাথেও তারা বাজে ব্যবহার করেছে। আরশি হওয়ার 1 বছর আগেই আরশির দাদি ইন্তেকাল করেন। তার অনেক শখ ছিল আরশির বাবার একটা মেয়ে হবে, তিনি নাতনিকে নিয়ে খেলবেন, বিশেষ ওই লকেটটা নাতনিকে দিবেন। কিন্তু তিনি নিজের হাতে আরশিকে তা দিয়ে যেতে পারেননি। মৃত্যুর আগে তিনি আরশির বাবার কাছে লকেটটা দিয়ে যান, আর এটাও বলে যান তার যদি নাতনি হয় তাহলে তাকে যেন এই লকেটটা দেয়া হয়। আরশির বাবা লকেটটা যত্ন সহকারে রেখে দিয়েছিলেন। মেয়ে হওয়ার পরও তাকে দেননি। যেদিন আরশির এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন তিনি আরশিকে লকেটটা পরিয়ে দেন, আর বলেন, এটা তোমার দাদি তোমাকে দিতে বলেছিল। তার মেয়ের অনেক শখ ছিল কিন্তু আল্লাহ তাকে মেয়ে দেয়নি, তাই তিনি এই লকেটটা নিজের নাতনিকে দিতে বলেছেন। আমি চাইলে এটা তোমার জন্মের পরপরই তোমাকে পরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি। আমি চেয়েছি তুমি আগে এর মূল্য বুঝো, তারপর এটাকে পড়ো। সবসময় এই লকেটটা যত্ন করে রাখবে মামুনি। মনে রাখবে এটা শুধুমাত্র একটা সামান্য লকেট না, এই লকেটে তোমার দাদির দোয়া আর ভালোবাসা মিশে আছে। তোমার দাদির পক্ষ থেকে আমি তোমাকে এই লকেটটা পরিয়ে দিলাম। এবার এটা সামলে রাখা তোমার দায়িত্ব। আমার বিশ্বাস আমার মামুনি পারবে এটা আগলে রাখতে। আরশি বালিশে মুখ গুজে বিড়বিড় করে বলতে লাগল, আমি পারিনি আব্বু, আমি পারিনি দাদির দোয়া, ভালোবাসা আর তোমার বিশ্বাস রক্ষা করতে। এর মধ্যে দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেছে। নতুন বছর চলে এসেছে, কিন্তু আরশির দিনকাল ভালো যাচ্ছে না। তার প্রিয় লকেটটা সে খুঁজে পায়নি। তার লকেট হারিয়ে গেছে জানার পর বন্ধু মহলের সবাই মিলে সারা ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু পায়নি। শুধু এটুকুতেই থেমে নেই। এই তো কিছুক্ষণ আগের কথা, তার 2 স্টুডেন্টের আম্মু ফোন করে জানালো তারা ট্যুরে যাচ্ছে। 2 স্টুডেন্ট বান্ধবী হওয়ায় তাদের মায়েদের মধ্যেও সখ্যতা রয়েছে। তারা একসাথেই বেড়াতে যাচ্ছে। 15 দিনের আগে ফিরবে না জানিয়ে দিল আরশিকে। অর্থাৎ এই মাসটা তারা পড়বে না হয়তো। আর যদি 10-15 দিন পরেও বেতনের আশা আরশি রাখতে পারবে না। এই তো গত মাসের বেতনটাই তো তারা আরশিকে দিল না, ট্যুরে চলে গেল। একবারও ভাবল না টিচারের সংসার কিভাবে চলবে। আরশি হতাশার নিঃশ্বাস ফেলল। এই মাসটা সে কিভাবে চলবে বুঝতে পারছে না। এই মাসে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিভাবে নিয়ে যাবে? ভেবেছিল বেতন পেলে রিফাকে কিছু নতুন জামা কাপড় কিনে দিবে, কিন্তু তাও আর হবে না হয়তো। খরচ তো কম নয়। পড়াশোনা, খাবার, ওষুধ, বাড়ি ভাড়া আরও কত রকমের খরচ। বর্তমান বাজারে টিউশনি করে সংসার চালানো যে খুব কঠিন। তবুও সব জায়গা থেকে বেতন পেলে মোটামুটি চলে যায় তাদের। কিন্তু এই মাসে কি করবে সে? এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে পৌঁছালো আরশি। ভিতরে প্রবেশ করে দেখল বড় গাছতলায় বসে আছে তার বন্ধু মহলের সবাই। আরশি ওদের দিকে এগিয়ে চলল। আরশিকে দেখতেই বন্ধু মহলের সবার মুখ মলিন হয়ে গেল। তাদের আরশির মলিন মুখটা দেখলেই কষ্ট লাগে। নিজেদের ব্যর্থ মনে হয় কারণ তারা আরশির জন্য কিছুই করতে পারে না।
এই তো মাত্র কয়েকদিনেই মেয়েটা কেমন শুকিয়ে গেছে। উজ্জ্বল ফুটফুটে চেহারাটা উজ্জ্বলতা হারিয়েছে। সারাক্ষণ মলিন মুখে থাকে আরশি। তারা কত রকমের চেষ্টা করেছে আরশিকে হাসানোর, কিন্তু মেয়েটা জোর করে হাসে। আগের মতো প্রাণবন্ত হাসি আর হাসে না। মুন আর মোহনা দুই পাশে সরে যেতেই মাঝখানে বসল আরশি। ওদের সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমার তো অনার্স কমপ্লিট হয়নি। আমি কি এই কোয়ালিফিকেশন নিয়ে মোটামুটি স্যালারির কোনো চাকরি পেতে পারি? আমি ভাবছি টিউশনি করা ছেড়ে দিব। টিউশনি আজ আছে কাল নেই। মোটামুটি একটা জব পেলে ভালো হতো। আমি তো নিউজপেপার রাখি না। তোরা একটু কষ্ট করে খোঁজ খবর রাখি সেই কোয়ালিফিকেশনে কোনো পদে চাকরির বিজ্ঞপ্তি দেয় কিনা। আরশির কথায় সবাই মাথা দুলাল। তারা অবশ্যই খোঁজ নিবে। তারা সবাই বুঝতে পেরেছে আরশি নিশ্চয় কোনো সমস্যার মধ্যে পড়েছে, কিন্তু তাদের বলছে না। তারা চাইলেই আরশিকে আর্থিকভাবে সহায়তা করতে পারে, কিন্তু আরশির আত্মসম্মানবোধ সম্পর্কে এতদিনে সবার ধারণা হয়ে গেছে। আরশি এমন মেয়ে যে না খেয়ে মরে যাবে, কিন্তু কারোর দয়া করুণা নিবে না, কারো সামনে হাত পাতবে না। তার আত্মসম্মানবোধ প্রখর। ক্লান্ত দেহ কোনোরকমে টেনে বাড়ি ফিরল আরশি। আজকাল ভীষণ ক্লান্ত হয়ে যায় সে। তার মানসিক বলটা যেন সে কোথাও হারিয়ে ফেলেছে। নিজের রুমে যাওয়ার আগে মায়ের রুমে একবার উকি দিল আরশি। তিনি একটা ছবি হাতে নিয়ে কি যেন বিড়বিড় করছেন। ছবিটা আরশির বাবার। মাকে এভাবে দেখে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল আরশি। তার মায়ের রুটিনই তো এটা। হয় ওষুধের প্রভাবে ঘুমান আর জেগে থাকলে স্বামীর ছবি বুকে নিয়ে কত শত কথা বলেন, অভিযোগ করেন, কখনো হাসেন আবার কখনো কাঁদেন। আরশি নিজের রুমে এসে ব্যাগটা বিছানার উপর রেখে অনেক কষ্টে পা চালিয়ে ওয়াশরুমে গেল। এখন শাওয়ার নেয়া তার জন্য খুব জরুরি হয়ে গেছে। শাওয়ার নিলে যদি শরীর মন একটু ফ্রেশ লাগে। রিফা বাইরের রুমে ফ্লোরে বসে কাপড়ে সুতার কাজ করছে। পাশের বাসার কার কাছ থেকে যেন সুতার কাজ নিয়ে এসেছে। আরশি অনেকবার মানা করেছিল, কিন্তু রিফার এক কথা সারাদিন ফাঁকা বসে থাকতে তার ভাল লাগে না। এই সব টুকটাক কাজ করলে তার সময়ও কেটে যাবে আর কিছু টাকাও আসবে। কষ্ট লাগে আরশির। সে তো চেয়েছিল রিফাকে একটা সুন্দর জীবন দিতে, কিন্তু মেয়েটাও তার কারণে কষ্ট পাচ্ছে। নিজেকে ব্যর্থ মনে হয় আরশির। সে জানে রিফা কেন কাজ করছে। শাওয়ার নিয়ে বের হয়ে পড়তে বসল আরশি, কিন্তু পড়াতেও আজকাল ভালোভাবে মন বসাতে পারে না। মনে যে শান্তি নেই। যদি নিজের কষ্টটা কাউকে দেখাতে পারত, কারোর সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারত, তাহলে শান্তি লাগত হয়তো। কিন্তু তার ক্ষেত্রে নিজের দুর্বলতা, কষ্ট, অনুভূতি কাউকে দেখানো যে নিষিদ্ধ। ফোনের দিকে চোখ যেতেই আবরারের কথা মনে পড়ল আরশির। আজ এক সপ্তাহ যাবৎ আবরারের কোনো খোঁজ নেই। হয়তো নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে সে। আরশি আবরারকে মনে করতে চায় না, তবুও কেন যেন না চাইতেও মনের মাঝে আশা জাগে। মনে হয় আজ বুঝি আবরার তাকে ফোন দিবে, তার সাথে ঝগড়া করবে। কিন্তু এসব যে আর হওয়ার নয়। তাচ্ছিল্যের হাসি হাসল আরশি। সে কত বড় বোকা হলে ভেবেছিল আবরারের মতো একজন তার মতো একটা মেয়ের প্রেমে পড়বে। আরশি নিজের মাথা ঝাঁকাল, যেন আবরারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে চায়। সে নিজেকে বুঝায় তাকে অনেক অনেক পড়তে হবে, এছাড়া তার কোনো গতি নেই। এসব প্রেম ভালোবাসা তার জন্য বারণ। বড় নামকরা একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে আরশি। বিশাল বড় দালান। আরশি আন্দাজ করে ধরে নিল ২০-২৫ তলা হবে। সম্পূর্ণ বিল্ডিংয়ের সামনের সাইড কাচ দ্বারা তৈরি। বিল্ডিংয়ের ডিজাইন দেখে স্পষ্ট বোঝা যায় এটা তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। বিশাল দালানের মাঝামাঝি অংশে বড় করে লেখা এবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আজ না চাইতেও প্রচুর নার্ভাস আরশি।
ভিতরে যেতেও তার হাত পা কাঁপছে। এই প্রতিষ্ঠানের খোঁজ সে আহিয়ানার কাছ থেকে পেয়েছে। সে চাকরি খুঁজছে এটা বলে আসার পরের দিন ভার্সিটিতে গেলে আহি তাকে নিউজ পেপারের একটা কাটা অংশ দেয় যেখানে এই কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তারা বেশ কয়েকজন নিবে নিজেদের কোম্পানিতে। আহি আরও জানায় এটা অনেক বড় আর জনপ্রিয় শিল্প প্রতিষ্ঠান। আর যেভাবে দিনকে দিন উন্নতি করছে তাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের জায়গা নিতে বেশি সময় লাগবে না হয়তো। এই প্রতিষ্ঠান নাকি এডুকেশনাল কোয়ালিফিকেশনের থেকে বেশি পরিশ্রম, মেধা আর ধৈর্যকে গুরুত্ব দেয়। তার চেয়ে বড় কথা এখানে জব পেলে আরশি চাকরির পাশাপাশি ভার্সিটির ক্লাসগুলোও করতে পারবে। তাদের দুটো শিফট আছে, একটা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আরেকটা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। আরশি দ্বিতীয় শিফটে করলে ভার্সিটির ক্লাস করে ওখানে যেতে পারবে। 2 দিন আগে একটা রিটেন পরীক্ষাও দিয়েছে আরশি, তাতে পাশ করে যাওয়ায় আজ ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তাকে। আরশি একটা শুকনো ঢোক গিলে ভিতরে প্রবেশ করল। ভিতরটা দেখেই মন জুড়িয়ে গেল আরশির। এমন একটা জায়গায় তো সবাই জব করতে চায়। সবকিছু অত্যন্ত সুন্দর। রিসেপশন থেকে আরশিকে জানিয়ে দেয়া হলো ইন্টারভিউ 5ম তলায় হচ্ছে। আরশি লিফটে চড়ে 5ম তলায় আসল। এসে দেখল আরও অনেক প্রার্থী অপেক্ষা করছে। সবাই তার চেয়ে বড় আর অভিজ্ঞ হবে দেখেই বোঝা যাচ্ছে। একটা চেয়ারে চুপটি করে বসল সে। ভয় বুকের মাঝে টিপটিপ করছে তার। ইন্টারভিউয়ের প্রিপারেশন নেয়ার জন্য বেশি সময় পায়নি সে। আরশির মনে হচ্ছে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সে ভিতরে গিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। এক নাগারে হাতে হাত ঘষছে আরশি আর নিজেকে বুঝাচ্ছে তাকে পারতেই হবে। প্রায় আধা ঘন্টা পর আরশির সিরিয়াল আসল। ধীর পায়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করল সে। কিন্তু চেয়ারে বসে থাকা লোকটাকে দেখে ভীষণ অবাক হল আরশি। কারণ লোকটা আর কেউ নয়, স্বয়ং আবরারের বাবা আব্বাস আহমেদ। আরশিকে ভীতু মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আব্বাস আহমেদ। আদুরে কণ্ঠে বললেন, নার্ভাস হওয়ার কিছু নেই, তুমি চেয়ারে বসো মামুনি। আব্বাস আহমেদের মুখে মামুনি ডাক শুনে হালকা কেঁপে উঠল আরশি। কত বছর পর কেউ তাকে আদর করে মামুনি বলে ডাকল। তার আব্বুও তো তাকে মামুনি বলত। চোখে পানি আসতে চাইলেও নিজেকে কন্ট্রোল করল আরশি। মৃদু হাসি দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আব্বাস আহমেদ হাসি হাসি মুখে বললেন, তোমাকে মামুনি বললাম, কিছু মনে করো না। ভুল না হলে তুমি আমার মেয়ের বয়সী হবে। আর তোমার চোখ মুখের অবস্থা দেখে নিউ ক্যান্ডিডেট মনে হচ্ছে। আরশি আলতো করে মাথা নাড়াল। লোকটার চমৎকার হাসি দেখে আর এত সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল আরশি। আরশির মনের ভয়গুলো যেন কোথাও উবে গেছে আব্বাস আহমেদের ব্যবহারে। আব্বাস আহমেদ আরশির কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চাইলেন। সব চেক করে বেশ অনেকগুলো প্রশ্ন করলেন আরশিকে। আরশি 2-1টা ছাড়া বাকি সব প্রশ্নের সুন্দর মতো উত্তর করল। প্রশ্ন পর্ব শেষ হতেই তিনি নিজের চেয়ারে হেলান দিয়ে বসলেন। আরশিকে জিজ্ঞাসা করলেন, অনার্স কমপ্লিট না করেই চাকরি করতে চাওয়ার কারণটা কি জানতে পারি? আরশি ছোট একটা শ্বাস ফেলে বলল, পার্সোনাল প্রবলেম স্যার। আমি চাই না কেউ আমার সমস্যা শুনে আমাকে করুণা করুক। নিজ যোগ্যতায় চাকরি না পেলেও আমার আফসোস নেই, তাই এই ব্যাপারটা খোলাসা করতে পারলাম না। দুঃখিত। কথা শেষ করে মাথা নিচু করে ফেলল আরশি। তার মনে হচ্ছে সে হয়তো মানুষটার সাথে বেয়াদবি করে ফেলেছে। অন্যদিকে আরশির কথায় আরশির চরিত্র সম্পর্কে আন্দাজ করে ফেললেন আব্বাস আহমেদ। আরশির স্ট্রং পার্সোনালিটি দেখে মুগ্ধ হলেন তিনি। উৎফুল্ল কণ্ঠে বললেন, ইউ আর সিলেক্টেড। কথাটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো আরশি। আব্বাস আহমেদ হেসে দিয়ে বললেন, ইয়েস, তুমি ঠিক শুনেছ। তুমি এই মাস থেকে কি আগামীকাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করবে।
আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না। কাজের ক্ষেত্রে নিজের বেস্টটা দিবে। আমি তোমাকে তোমার যোগ্যতা দেখেই চাকরি দিলুম। এবার তোমার দায়িত্ব নিজের কাজের মাধ্যমে এটা প্রমাণ করা যে আমি তোমাকে চাকরি দিয়ে কোনো ভুল করিনি। আরশি আনন্দে মাথা ঝাঁকাল। কণ্ঠে কৃতজ্ঞতা মিশিয়ে বলল, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আব্বাস আহমেদ হাসলেন, বললেন, আমি ম্যানেজারকে জানিয়ে দিচ্ছি, উনি তোমাকে সব বুঝিয়ে দেবে। আরশি আব্বাস আহমেদকে আরও একবার ধন্যবাদ জানিয়ে কেবিন থেকে বেরিয়ে আসল। আরশি বেরিয়ে আসতেই ম্যানেজার আরশিকে অনেক কিছু বুঝিয়ে দিল আর বললেন বাকিটা আগামীকাল বুঝাবেন। আরশি খুশি মনে অফিস থেকে বেরিয়ে আসল। আজ সে অনেক 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 খুশি। ম্যানেজারের কাছে শুনেছে প্রথম বেতন 30,000, পরবর্তীতে কাজ দেখে এবং এক্সপেরিয়েন্স বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পাবে। এতেই খুশি আরশি। 30,000 কম নয়। আরশি সোজা ভার্সিটিতে চলে আসল। আজ ক্লাস মিস দিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিল সে। এসে দেখল এখনও ক্লাস চলছে। তাই ক্যান্টিনে বসে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করবে ভাবল। ক্যান্টিনে গিয়ে 1 কাপ চা অর্ডার করল আরশি। গালে হাত দিয়ে ভাবতে লাগল, আচ্ছা আমার কি আবার এমপি সাহেবের সাথে দেখা হবে? এমপি সাহেব কি আসবেন অফিসে? ধুর কি সব ভাবছি। উনি নিজের রাজনীতি ছেড়ে অফিসে কেন আসবেন? অফিসটা তো উনার বাবার। উনার বাবাই চালায় হয়তো, তাই তো উনি ইন্টারভিউ নিলেন। আরশি মুখ বাঁকা করে বিড়বিড় করল, আর এমপি সাহেব আসলেও আমার কি হুয়া? যদি আসেও উনার সামনে যাব না। টেবিলের চিপায় লুকায় থাকমু, তা ওই অসভ্য এমপির সামনে যামু না। আরশির ভাবনার মাঝে কেউ তার মাথায় একটা চাটি মারল। আরশি চোখ রাঙিয়ে তাকালো চাটি মারা ব্যক্তির দিকে। কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, আবির। আবির আরশির তাকানো দেখে গা জ্বালানি একটা হাসি দিল। তারপর আরশির পাশে বসে পড়ল। বাকিরাও হুড়মুড় করে বাকি সিটগুলো দখল করে নিল। আহি চোখ বড় বড় করে আরশিকে জিজ্ঞাসা করল, কিরে দোস্ত, তুই না ইন্টারভিউ দিতে গেছিলি? চাকরি হইছে তোর? বাকিরাও উৎসাহী চোখে তাকিয়ে আছে আরশির দিকে। আরশি মাথা নত করে মুখটা লটকে বলল, আসলে। আরশির এক্সপ্রেশন দেখে সবাই ভয় পেয়ে গেল। ভাবল চাকরি হয়নি হয়তো। সবাই মুখ গোমরা করে ফেলল। ওদের এভাবে হতাশ হতে দেখে মিটমিট করে হাসল আরশি। এবার একটু জোরে হেসেই বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আরশির চাকরি হয়ে গেছে শুনে খুশিতে চোখ ঝলমল করে উঠল সবার। মোহনা আর আহিত এক লাফে সিট থেকে উঠে এসে আরশিকে 2 পাশ থেকে জড়িয়ে ধরল। আহি খুশিতে গদগদ হয়ে বলল, কংগ্রাচুলেশনস দোস্ত, তুই তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলি। আবির আরশির মাথায় আরেকটা চাটি মেরে বলল, আরু শলার ঝাড়ু, চাকরি তো পাইয়া গেছোস, এবার ট্রিট দে আমাদের। আরশি চোখ পাকিয়ে তাকালো আবিরের দিকে। ধুমধাম 2টা কিল ও বসিয়ে দিল ওর পিঠে। রাহুলও এসে 2টা কিল দিল। আবির নিজের পিঠ ডলতে ডলতে কাদো কাদো কণ্ঠে বলল, ওই রাহুলের বাচ্চা, তুই কিল দিল কেন? রাহুল গাল ফুলিয়ে বলল, তুই আমার দেয়া নাম নিয়ে নিলি কেন? আমি এই নামে ডাকমু, তুই ডাকবি না। মুন ওদের থামিয়ে বলল, আরে থামো তোরা ভাই। আরশি, এটা বল কোম্পানি কেমন লেগেছে তোর? আরশি আলতো হেসে বলল, অনেক ভালো। বিশেষ করে কোম্পানির মালিক, তার ব্যবহার মুগ্ধ করার মতো। জানিস আমি নার্ভাস হচ্ছিলাম দেখে এত সুন্দর করে কথা বলল যে আমার নার্ভাসনেস সব উধাও হয়ে গেল। এত ভালো মালিক হলে আর কি লাগে। সবাই খুশি হল আরশির জন্য। আবির আবার বলে বসল, ট্রিট দে দোস্ত, তোর জন্য অনেক অনেক দোয়া দিমু। আরশি বাঁকা চোখে তাকিয়ে বলল, চাকরি পেয়েছি মাত্র, এখনো স্যালারি পাইনি। আবির 32 দাঁত বের করে বলল,
আপাতত চা ট্রিট দে, স্যালারি পাইলে লাঞ্চ ট্রিট নিব। আরশি হেসে সবার জন্য চা অর্ডার করল। আজ সে অনেক খুশি। চা ট্রিট দেয়াই যায়। চলবে।